যে নির্বাচনে কারচুপি হয়েছে এবং আপনি একটু আগে নিজেই বললেন যে তারা দুজনের গ্রেপ্তারও দাবি করেছেন। হ্যাঁ হ্যাঁ, কারচুপি হয়েছে। আমি বলি এটা হলো বাড়তি করতেছে। জামাত বলেছে 30টা সিটে কারচুপি হয়েছে, বিএনপি অভিযোগ করছে। কালকে আমি শুনলাম তারা বলছে যে 52 মানে 52টা সিটে কারচুপি হয়েছে, দাবি বাড়ছে তাদের। না ঠিক আছে, 52 সিটে এটা আরো বাড়তে পারে, এটা ইস্যু হয়ে থাকবে, এটা ইস্যু হয়ে থাকবে। তারা আন্দোলন করতেছে, এইগুলা যখনই করতে থাকবে, যত বেশি করতে থাকবে, ভোট কিন্তু তাদের তত বেশি কমতে থাকবে। মানুষ কিন্তু হিসাব করে যে আমার ফ্রিডম থাকবে কিনা, আমি দেশের নাগরিক কিনা। আপনার কোনো জামাত না হলে আপনার জামাতের ঢোকে, তাদের ভোট বাড়ছে কি জানেন? আমি বলি কিন্তু বিএনপির আওয়ামী লীগের সাথে অল্প কিছুদিন চলছে, একটা আন্দোলন করছে না, আন্দোলন করছে, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেন সব হেলমেট বাহিনী ছাত্র শিবির হয়ে গেছে। খেয়াল করেন, এটা আগে ছিল, আগে মনে করছেন যে ছাত্র শিবির আছে? এই জন্য বলছি, যেহেতু ডাকসু ছাত্র শিবিরের নেতৃত্বে আছে, এই ডাকসু আন্দোলনের সূতিকাগার, এই শিবিরের অধীনে কোনো আন্দোলন হবে না। এনসিপি ভেঙে টুকরা টুকরা হয়েছে না, এটা দেখবেন ওই ছোট পার্টির মতো দাঁড়ায় থাকবে, এটাও বিলীন হয়েছে। এটা আমরা চাই নাই। এদের ব্র্যান্ড ভ্যালু আছে, অভ্যুত্থানের শক্তি, তারা টিকে থাকা উচিত ছিল, ভোট বেড়ে গেছে। এখন যদি একটা মধ্যপন্থী বিএনপি এবং জাতীয়তাবাদী দল রক্ষা করতে হয়, তাহলে তো তারেক রহমানকে তো গুপ্ত জামাতও স্ক্যান করে বার করতে হবে। এটা তো ডিফিকাল্ট, কারণ জামাতকে গুপ্ত জামাতকে চেনা মুশকিল না, মুশকিল না। তো এইটা হলো আপনি ধরবেন বিএনপি একটা মধ্যপন্থী দল এবং জাতীয়তাবাদী দল, সবার আগে বাংলাদেশ স্লোগান দিচ্ছে না, সবার আগে বাংলাদেশ। এই দল শক্তিশালী হোক, আর অভ্যুত্থানের শক্তি এক জায়গায় হোক, একসাথে থাক, পার্লামেন্টটা এবং জামাত সার্বজনীন দল হোক, তাহলে কিন্তু মানুষের ভিতরে আতঙ্ক কাটবে, তাছাড়া আতঙ্ক কাটবে না। কারণ জামাত, আমি তো বললাম, আপনি বলেন তো, ইবনে সিনা বলেন, ইসলামিক ব্যাংক বলেন, কোথাও একটা জামাতের বাইরে কোনো লোক আছে? লোকটাই তো। সুতরাং জামাত তো শুধু তাদের জন্যে, জামাত তো বিএনপির জন্য না, আওয়ামী লীগের জন্য না, অন্য দলের জন্য না, তাদের জন্য। সুতরাং সার্বজনীন দল নয় বলেই কিন্তু ভোট কিন্তু একদিকে চলে গেছে। কিছু কিছু সিটে হয়তো ব্যক্তির কারণে হেল্পের হয়েছে। তা আপনি ধরেন ওরা 30টা দল করছে না, 52টা দল করছে, তাতে কি বিএনপির সরকার গঠন করতে পারে না? আপনি বলেন, বিএনপি যে পরিমাণ 2/3 মেজরিটি পাইছে, 151টা সিট পেলে সরকার গঠন করতে পারে, তো তাতে তো কাজ হয় না। এখন এটা দেখা যাবে যে এখন করলে তো হবে না, আপনার ব্যালট পেপার চেক করবে, গুনছে তো, আপনার ইলেকশন কমিশন গুনবে, আবার প্রয়োজনে গুনবে, রায় হবে, গুনবে, কিন্তু সরকারের তো হেল্পের হবে না। সুতরাং এই সংসদে যেতে হবে, তাদের যেতে হবে, এবং সংসদে গিয়ে জামাতের আমির বারবার বলছে গঠনমূলক সমালোচনা করবে, করুক, আমরা দেখি প্রয়োজনে জামাত সার্বজনীন হোক, আমরা সমর্থন করব, কিন্তু মাঠের আন্দোলন, সংসদের আন্দোলন মাঠে আনেন না। কিন্তু আমি গতকালকের ওই পুরো ভিডিওটা দেখছিলাম, তো সেখানে একজন নেতা বলেছেন যে ঈদের পরে থেকে তারা সরকার পতনের আন্দোলন করবেন। এই তো সরকার পতনের আন্দোলন যখনই করবে, সরকারে এখন অপোজিশন না, ঘোষণা দিচ্ছে না, জামাতের আমির বিরোধী দলের নেতা, গণতন্ত্রের তো বিরোধী দল সরকারের অংশ, আবার নাহিদ ইসলামকে হুইপ বানাইছে না, এটা তো সরকারের অংশ। আপনি পার্লামেন্টে যাবেন না কেন? সরকার পতনের আন্দোলন করেন, তাহলে তো আপনাদের পপুলারিটি আরো কমবে, আমি নিশ্চিত আরো কমবে। কারণ এখন মানুষ শান্তি চায়, সরকার চলুক, অল্প দিন মাত্র গেছে, সরকারকে তো সময় দিতে হবে। দেখেন একটা যুদ্ধ চলছে, এই যে আপনি আগে আলাপ করলেন পেট্রোল পাম্প নিয়ে, অনেক সংকট আছে, টাকা নাই, সব আপনারা ধরেন এখন অন্তর্বর্তী বেশি টাকা পাচার হয়ে গেছে, যাদের টাকা আছে তারা সব বিদেশ চলে গেছে। এখন আপনি খেয়াল করে দেখেন, অধিকাংশ উপদেষ্টার ভিতরে বিদ্যা মামলা হয়েছে, নাম দিয়েও মামলা হয়েছে, এদেরও তো বিচার করতে হবে, তদন্ত করবে। অভিযোগ মানে সে দোষী না, অভিযোগ তদন্ত করে যদি প্রমাণ হয় তাহলে তো তার বিচার করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস তার নিজের নামে নেয় নাই, ওই যে বললাম না যে গ্রামীণ ব্যাংক, এটা আদেশে তৈরি হয়েছে, লাইক অন্য প্রাইভেট ব্যাংকের মতো। উনি ওটাকে ক্ষুদ্র নিজে ট্রান্সফার করে 666 কোটি টাকা মাফ করে দিয়েছে। উনি বিদেশ থেকে সব লোক আইনে সরকার বসেছে, এটা আমি বলি তো বিদেশি সরকার। 17 জন, আমার কাছে লিস্ট আছে, 17 জন এই সরকারের সহযোগী আছে, বিদেশি নাগরিক তারা। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসও আমেরিকান নাগরিক, এবং তিনি আমেরিকান সিটিজেন যে পুরস্কার পায় নাই, সেই পুরস্কারও আমেরিকার পাইছে। সে তো আমেরিকান পারপাস সার্ভ করছে, তো পুরোটা দেশটাকে ডরবর করে দিছে, সংবিধান ভায়োলেট করছে, তার তো বিচার হওয়া উচিত। তার বিরুদ্ধে অভিযোগ আসছে, বিচার হওয়া উচিত। আপনি জানেন উত্তরা দিয়াবাড়িতে ইউনূস মেডিকেল, ইউনূস নার্সিং হোম করে অর্ধেক জায়গা দখল করে ফেলছে, টাকা এসে কোত্থেকে? গ্রামীণ ব্যাংকের গ্রামে আপনার দিচ্ছে না, স্টার্লিং দিচ্ছে না, স্টার্লিং। এমন কি দেখেন আপনার, সে নোবেল প্রাইজ পাইছে,
সেখানে তার সুদ দেওয়া লাগবে না, মানে ট্যাক্স দিতে হবে না। আবার ভবিষ্যতেও যে নোবেল প্রাইজ পাবে তাকেও ট্যাক্স দিতে হবে না। কত ছোট লোক, আবার দেখেন ছোট লোকের একটা সীমা থাকা চাই। তারপরে দেখেন 2006 সালে আইন ছিল যে যারা ভিভিআইপি, তারা প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের প্রধান, তারা 3 মাস এসএসএফ এর সর্বোচ্চ নিরাপত্তা পাবেন। প্রেসিডেন্ট জানে না, কিচ্ছু জানে না, সে আপনার বিজেপির আপনার হোয়াটসঅ্যাপ ইয়াতে অনলাইনে যান, কোনো পাবেন না, আমার কাছে ডকুমেন্ট আছে, সে এটাকে 1 বছর করে 2 লিটার তেল যে মোটরসাইকেল নেয়, সে তো পাঠাও আছে না অনেক, তাদের তো 2 কিলোমিটার 3 ঘন্টা 4 ঘন্টা লাইন দিয়ে তেল নেওয়ার পরে ফুরাই গেলে আবার সে লাইন দিচ্ছে। যে একবারে ধরেন টাঙ্কি দিলে অসুবিধা কি হতো, সে ফুরাইলে আবার আসতো। ইরান কিন্তু মুসলিম দেশগুলোকে আক্রমণ করে নাই, তারা আক্রমণ করেছে আমেরিকান ঘাঁটিকে, এটাও বুঝতে হবে। আর এটা তো অবশ্যই আশার আলো। ট্রাম্পও কিন্তু টের পেয়েছে, বুঝতে পেরেছে যে সে যত সহজ মনে করেছিল অত সহজ না, আসলে এটা অনেক কঠিন ব্যাপার। 30টা দলের ভিতরে অর্ধেক দলের চাইতে আমার পরিবারের সদস্য ভোটার সংখ্যা বেশি। তো রাজপথেও থাকবেন, আবার সংসদেও থাকবেন, সংসদ অচল ব্যবস্থা করলে তো বেশ ঠিক মতো চলবে না। সবাই অভ্যুত্থানের শক্তি। সংসদ যদি না বসে, জুলাই সনদ তো পাশ করবে কিভাবে? প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি মাই টিভির নিয়মিত আয়োজন 50 মিনিটসে। দর্শক, আপনারা যে যেখানে আছেন, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আর সেই সঙ্গে জানাচ্ছি আপনাদের প্রত্যেকের জন্য আন্তরিক শুভেচ্ছা এই অনুষ্ঠানের পক্ষ থেকে। আজকে আমরা দর্শক আলোচনা করব গুজব ও বাস্তবতা। দর্শক, আমরা গুজবের রাজ্যে বসবাস করি। এখন সামাজিক মাধ্যমে নানান ধরনের গুজব প্রতিফলিত হয় এবং সেগুলো পরে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে সংক্রামক ব্যাধির মতো, এবং সেখানে গণমাধ্যমে একটি বড় ভূমিকা রয়েছে সেটি গুজব নাকি সত্য সেটি প্রমাণ করার জন্য বা সেটি মানুষের কাছে তুলে ধরার জন্য। আর এই বিষয় নিয়ে আজকে আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন। আমি ডান দিক থেকে পরিচয় করে দিতে চাই। আমার সঙ্গে রয়েছেন এম এ আজিজ ভাই, তিনি সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক, সাংবাদিক নেতাও আমাদের। আর আমার বাম পাশে রয়েছেন কাজী রওনক হোসেন, তিনিও সিনিয়র সাংবাদিক এবং প্রেস ক্লাবের তিনি সহসভাপতি ছিলেন সাম্প্রতিক সময়ে। তো আজিজ ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। এই যে গুজবের কথা কেন নিয়ে আসছে আজকে, মানে গত কয়েকদিন ধরে দেশে আপনি জানেন যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে, একটি আগ্রাসন চলছে, এবং সেই যুদ্ধের প্রভাবে বাংলাদেশে জ্বালানি তেলের সংকট হতে পারে, এটি একটি গুজব বা নাকি বাস্তবতা? এই জন্য মানুষ কি করছে, হুমড়ি খেয়ে পড়ছে পেট্রোল পাম্পে এবং একসঙ্গে গিয়ে অনেক তেল নেওয়ার চেষ্টা করছে, এবং গতকাল দেখেছেন যে সরকার একটি সিদ্ধান্ত দিয়েছে। এই যে গুজবের প্রবণতা আমাদের মধ্যে, এটি কেন আসলে? দেখেন, এটা মেইনলি সোশ্যাল মিডিয়ার থেকে উৎপত্তি হয়। এখন সোশ্যাল মিডিয়াতে 70% হলো ফেক, মিথ্যা কথা, আর 30%-এর মতো কিছু বেসিস থাকে। কিন্তু আমাদের দেশে তো ফ্যাক্ট চেকিং এর ব্যবস্থা নাই, কোনটা গুজব। আর এত এত সোশ্যাল মিডিয়ায় যে পরিমাণ সবাই লিখে, এটা তো চেক করাও সম্ভব না। এই জন্যে ধরেন, আপনাকে যদি মেইন স্ট্রিম মিডিয়াতে কোনো সংবাদ আসে, তখন কিন্তু মানুষ ওই সোশ্যাল মিডিয়াটাকে বিশ্বাসে নেয় না। ধরেন বড় একটা পত্রিকায় ছাপা হলো, তখন ওটাকে কিন্তু বিশ্বাস করে। আমাদের দেশে দেখেন ইউটিউব, তারপরে আপনার ফেসবুক, এদের কোনো অফিস নাই, তাদের সাথে কোনো নেগোসিয়েশনও নাই, কারণ তাদের জন্য আমাদের দেশের মার্কেট কিন্তু ছোট। কিন্তু শেখ হাসিনার আমলে এখানে একটা উদ্যোগ হয়েছিল যে তাদের সাথে একটা নেগোসিয়েট করা, তারা ফ্যাক্ট চেক করে এই কোন কোন জিনিস যাতে বাংলাদেশের মাস মিডিয়াতে না আসে সেটা চেষ্টা করা। কিন্তু সে পর্যন্ত তাদের পক্ষ থেকে এটা আন্তরিকতা শো করা হয়েছিল, কিন্তু এটা আসে নাই। এখন ধরেন যেটা বললেন এখানে যে তেলের কথা, তেলে হচ্ছে কি, আমার কথা হচ্ছে যে একটা মোটরসাইকেলে বা গাড়িতে যে পরিমাণ তেল লাগে, তো আপনি এখন স্ল্যাব করে দিছে যে 2 লিটার তেল মোটরসাইকেলে 2 লিটার, তাহলে তার 2 লিটার শেষ হলে তো সে আবার লাইন দিচ্ছে। হ্যাঁ, এখন গুজবটা কি, এটা একটা কাল্পনিক গুজব আছে। এই যে ইয়ে করে দিছে, আপনারা সিলিং করে দিয়েছে। আমাদের দেশে যেটা হচ্ছে অনেস্টি অভাব মানুষের, তারা ভাবছে যে আমি যদি তেল না নেই তাহলে আমি তেল আবার আমাকে সরকার বলছে মার্চ পর্যন্ত আমাদের তেল চলবে, তাহলে এই যে সিলিং করে দিল কেন? অর্থাৎ মার্চের তো রিস্ক আছে, আবার তেল দামও বাড়ায় দিতে পারে। আরেকটা হচ্ছে যে যারা পেট্রোল পাম্প, তারা আবার স্টক করে দিতে পারে, তেল নাও পেতে পারি, কারণ হরমুজ চ্যানেল তো বন্ধ করে দেওয়া হয়েছে, সেখান থেকে তেল আসছে না। কাতার আপনার অলরেডি যে সিলিন্ডার যে গ্যাস উৎপাদন বন্ধ, এটা বন্ধ করে দিছে। সুতরাং যদি যুদ্ধ যদি চলতে স্থায়ী হয়, অনেক দিন যায়, তাহলে কিন্তু আমাদের জন্য তো সংকট আছে। এখন সরকার
তো ব্যবস্থা নিতে হবে। ধরেন ভারত ইতিমধ্যে রাশিয়ার থেকে তেল আনতেছে, তারা অনুমোদন পেয়ে গেছে। আমরা তো করিত কর্মা ফরেন মিনিস্টার আনলাম, কেন নিলাম ফরেন মিনিস্টারকে? বিএনপির এত নেতা, তাদের অভাব, তাহলে উনি মালয়েশিয়া থেকে এনে দিক, রাশিয়া থেকে এনে দিক, অথবা ভাড়া চীন, এখন তো ভারতও আমাদের সাথে সম্পর্ক করতেছে, ভারতের মাধ্যমে রাশিয়ার থেকে এনে দিক, আমাদের তো কিছু গোয়েন স্টক করুক। তাহলে তো আমরা যদি যুদ্ধ, কিন্তু যতটাই বলেন ইরাক যেভাবে স্টার্ট করেছে, তাতে যুদ্ধ কিন্তু ওরা কিন্তু সর্বদায়া করছে না, ওরা ঘাঁটিগুলোতে আক্রমণ করেছে। ইতিমধ্যে আপনি খেয়াল করেন যে চীন কিন্তু অলরেডি বলেছে সহযোগিতা করবে, উত্তর কোরিয়া তার আণবিক বোমা ফাটাবে হুকুম দিলেই বলছে। রাশিয়াও তাদেরকে কৌশলগত সহযোগিতা দিচ্ছে ইরাককে, চীনও দিচ্ছে। আমরা গতকালকেও দেখলাম, আপনিও দেখেছেন। অত চীনকে কারিগরি সহযোগিতা যেটি কৌশলগত সহযোগিতা দিচ্ছে, কিন্তু চীন ওপেন বলেছে শেষ পর্যন্ত তারা সহযোগিতা দিবে। এখন হলো প্রকাশ্যে নামা, কারণ মুসলিম বিশ্বগুলো 25টা দেশে ঘাঁটি আছে, ঘাঁটিতে তো ইরাক মেরে দিছে। তারা কাতারে ছিল আপনার রাডার, আমেরিকান রাডার, সেই রাডার $1.1 বিলিয়ন দিয়ে তৈরি করছিল, আর রাডার ধ্বংস করে দিছে। আগে যেমন ইরাক থেকে কোনো ক্ষেপণাস্ত্র ছাড়লেই তার গতিবিধি সব লক্ষ্য করতে পারতো, এখন কিন্তু অন্ধকারে পড়ে গেছে। এখন রাডারের কাজ হচ্ছে না, রাডার কাজ করতে, কিন্তু রাডার $1.1 বিলিয়ন মূল কথা না, কথা হচ্ছে রাডার স্থাপন করা তো কঠিন। তাহলে তো ইরাক আবার যায় বোম মারি, ইরান তো আবার বোম মারি দিবে। আবার ট্রাম্পও কিন্তু সমস্যায় পড়েছে। আপনি দেখেন একবার আলোচনার দিছে, বলছে আলোচনা করবে, আবার পিছিয়ে গেছে। তারা কংগ্রেসে ভোট করছে, 3 ভোটে সে জিতে গেছে, এখন সে মহারাজা হয়ে গেছে। কিন্তু ইরাকে 2টা দাবি, একটা হলো ইরানে রিজিম চেঞ্জ করতে চায়, আর হলো ওই দেশে পারমাণবিক অস্ত্র না করতে পারে। পারমাণবিক, কিন্তু ইসরায়েল এবং মার্কিনের গোয়েন্দা তথ্য অনুযায়ী তো ওখানে পারমাণবিক অস্ত্র নাই তো। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই যে মার্কিন অপ্রতিরোধ পরাশক্তি হয়ে গেছে, ট্রাম্পের বেলা তো আরো, আপনারা দেখেন নরিয়াগেকে তুলে নিয়ে আসছে, আপনার সাদ্দামকে বিনা দোষে মেরে ফেলছে, লিবিয়ার তেলের জন্য লিবিয়ার গাদ্দাফিকে মেরে ফেলছে, দেশ টুকরা। আবার দেখেন এই লাস্টে হলো মাদুরোকে নিয়ে এখনো আটকায় রাখছে, এখনো বিচার করতেছে, হয়তো তাকে ফাঁসি দিয়ে দিবে, এরকমই তো। তো এখন মূল সমস্যাটা হচ্ছে ইরাকে 51টা কিন্তু প্রদেশ এবং প্রায় 1,500-এর কাছাকাছি হলো শহর, এবং প্রত্যেকটা শহর হচ্ছে আপনার পাহাড়ের পাদদেশে, দুর্গম এরিয়া। এখন ওইখানে যতক্ষণ পর্যন্ত পদাতিক বাহিনী না ঢুকতে পারবে, অর্থাৎ ঢুকতে পারবে না, কারণ অনেক ট্যাঙ্ক যাবে না, আর্টিলারি যাবে না, যেতে পারবে না তো। সুতরাং এখানে হচ্ছে কি, ওই উপর থেকে বোম্বিং করে অনেক মানুষজন মেরে ফেলছে। একবার তো স্কুলে প্রায় 150 শিশু মেরে ফেলছে। তো এটা তাদের যে অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, তারাও হয়তো পারবে না। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে এই যে আপনার ওই প্রণালীর যতক্ষণ, ওটা তো ইরানের জায়গা, এটা তো বন্ধ, হরমুজ প্রণালী, এটা তো ইরানের দখলে, এটা তো বন্ধ করে দিছে। তারপরে সিলিন্ডার গ্যাস, এটাও তো বন্ধ করে দিছে কাতার। তো এটা যদি দীর্ঘস্থায়ী হয়, যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা, তাহলে তো আমাদের এই তেলের ক্রাইসিস থাকবে। এবং এটাও তো মানুষ বোঝে। আপনি তো বলছেন যে সবসময় যে হয় আপনার হুজুকে, তা না, কিন্তু এটা বাস্তবতাও আছে। কারণ আপনি দিলেন কেন, আপনার সিলিং করে দিলেন কেন? সিলিং করে দিয়ে আরো টেনশন বেড়ে গেছে। এখন 2 লিটার তেল যে মোটরসাইকেল নেয়, সে তো পাঠাও আছে না অনেক, তাতে তো 2 কিলোমিটার 3 ঘন্টা 4 ঘন্টা লাইন দিয়ে তেল নেওয়ার পরে ফুরাই গেলে আবার সে লাইন দিচ্ছে। যে একবারে ধরেন টাঙ্কি দিলে অসুবিধা কি হতো, সে ফুরাইলে আবার আসতো। তাহলে কিন্তু এইরকম টেনশন হতো না। তারপরে মূল কথা হচ্ছে আমাদের দেশে তো ফ্যাক্ট চেকিং এর ব্যবস্থা নাই। তো সুতরাং মেইন স্ট্রিম মিডিয়া এটার দায়িত্ব পালন করা উচিত, যে যেটা হচ্ছে প্রত্যেক জায়গায় কিন্তু একটু আধটু করে ফ্যাক্ট চেকিং আছে, টেলিভিশনগুলোতেও আছে, বড় বড় টেলিভিশনগুলোতে। আপনার কাছে আসবো কাজী রওনক ভাই। আসলে আজিজ ভাই যেটি বলেছেন, উনি আলোচনায় কিন্তু ওই মধ্যপ্রাচ্য যুদ্ধ এগুলো চলে এসেছে এবং আসবে। এখন এই আলোচনায় বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। একদিকে আমরা শুরু করেছি গুজব ও বাস্তবতা, তিনি এটিকে হুজুগও বলেছেন, আমরা হুজুগে বাঙালি বলে থাকি। এই যে গত কয়েকদিন ধরে তেলের যে ব্যাপারটি দেখেছেন, সেটিকে কিভাবে বিশ্লেষণ করবেন? এবং সেই সঙ্গে উনি যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার কথা বলেছেন, যেহেতু এই প্রসঙ্গটা এনেছেন। আজকে আপনি জানেন যে পেজেকশিয়ান তিনি একটি ভাষণ দিয়েছেন এবং বলেছেন যদি পার্শ্ববর্তী দেশগুলো তাকে আর না আক্রমণ করে, তাহলে ইরান আর আক্রমণ করবে না। সেটিকে কি আপনি আশার আলো হিসেবে দেখছেন কিনা?
আমি ওখান থেকে আসি। ওটা যেটা বলেছে যে যদি আক্রমণ না করে, ইরানের উপরে আক্রমণ না হয়, তাহলে ইরান আর আক্রমণ করবে না। আর ইরান কিন্তু মুসলিম দেশগুলোকে আক্রমণ করে নাই, তারা আক্রমণ করেছে আমেরিকান ঘাঁটিকে, এটাও বুঝতে হবে। আর এটা তো অবশ্যই আশার আলো। ট্রাম্পও কিন্তু টের পেয়েছে, বুঝতে পেরেছে যে সে যত সহজ মনে করেছিল অত সহজ না, আসলে এটা অনেক কঠিন ব্যাপার। এবার আসেন আমাদের এখানকার জ্বালানি তেলের ব্যাপারে। জ্বালানি তেলের ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে সরকার মোটেই বুদ্ধিমত্তার পরিচয় দেয় নাই। আপনি আমাকে 2 লিটার তেল নেওয়ার পরে আবার একদিন পর বা আধা বেলা পর আবার তেল নিতে আমাকে মানে বাধ্য করছেন। সেটা না করে আপনি যদি আমাকে ট্যাঙ্কি ভরে দিতেন, এটা তো নিয়ে যে চোরাচালানি হবে না, এটা আপনি আপনার প্রয়োজনে ব্যবহার করবেন। তো যদি এটা ট্যাঙ্কি ভরেই দিত, তাহলে অন্তত এই জিনিসটা হতো যে এই লোকটা যাকে ট্যাঙ্কি ভরে দিল, সেই লোকটা অন্তত 5-6 দিন বা 7 দিন আর পেট্রোল পাম্পে যেত না। কিন্তু সরকারের তরফ থেকে যেটি বলা হচ্ছে, আমি বিপিসির নোটিশটা গতকাল পড়েছি, তো তারা বলছে যে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে মানুষ ঘরে নিয়ে তেল অবৈধভাবে মজুত করছে, মানে যে কোনোভাবে হোক ওখান থেকে ট্যাঙ্কি ফুল করে নিয়ে বাসায় গিয়ে সেটি আবার জারিকানে রেখে আবার যাচ্ছে। তো এই যে এক ধরনের মজুত করার প্রবণতা তৈরি হয়েছে। মজুত করার প্রবণতা তো হয়ই, কিন্তু আসলে বাস্তবতা হলো যে যারা গাড়ি চালায় তারা জানে যে ট্যাঙ্কি ভরে মজুত করলেও কত দিন চলবে বা কয়দিন চলবে, এটা আসলে চলে না। কিন্তু এই সিলিংটা করাতেই মানুষের ভেতরে একটা ভয় ঢুকেছে। হ্যাঁ, তো ফলে এখানে ওরা যেটা চিন্তা করছে যে আরে বাবা কি জানি, তখন নানানভাবে চেষ্টা করছে যে 2 লিটারকে 4 লিটার করা যায় কি করে, এইভাবে মানে পাম্পের সাথে ইন্ডিভিজুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে। তো এটা কোনো দরকার ছিল না। আর যে কথা বলেছে গুজব, ওটাও কিন্তু একটা গুজব। কোথাও কি তারা ট্রাই করে দেখেছিল, কোথাও কি তারা ফ্যাক্ট ফাইন্ডিং করেছিল যে মানে ট্যাঙ্কি ভরে তেল নিয়ে জারিকানে রেখে দিচ্ছে? তা তো দেখে নাই। আর যদি কেউ রেখেও দেয়, বিশেষ করে আমি বলি যে এই যারা পাঠাও বা এ ধরনের যারা, তারা কতটুকু রাখবে? কারণ তারা কিন্তু উচ্চবিত্তের লোক না, তো ফলে তারা চাইলেও কিন্তু 1 ড্রাম তেল নিতে পারবে না, তাদেরকে অল্প অল্প করে তেল নিয়েই চলতে হবে। তো এখানেও কিন্তু ওই ফ্যাক্ট চেক না করেই গুজবের সাথে এই ডিসিশনটা দেওয়া হয়েছে। এখানে তো লাভ নাই তো কোনো। আমার কথা হচ্ছে যে আপনি এটা দিয়ে কি করবেন, আপনি এই সিলিং দিয়ে কি করবেন? কারণ সিলিং দিয়ে যেটা হলো মানুষের ভোগান্তি বাড়ালেন। আজিজ ভাই একটু আগে আমাকে বলছিলেন যে উনি কোন চ্যানেলে দেখলো যে সকালবেলা সেহরি করে দাঁড়িয়েছে, 10টার সময়ও তেল পায়। এখন আসলে বাস্তবতা সেটি, বাস্তবতা হয়ে গেছে, পেট্রোল পাম্পে এরকম ভিড়, এটাই ভিড়টা হয়ে গেছে। এবং এটা কিন্তু মানে যদি আমি বলি এটার জন্যে এই সরকারি বিবৃতিটা, এই সিলিংটা দায়ী। সেক্ষেত্রে আসলে সরকারের বিকল্প কি করণীয় ছিল? বিকল্প এখানে অন্য কিছু না, এখানে বিকল্প যেটা করণীয় ছিল তেল আমদানি। এখন ইন্ডিয়ার মাধ্যমে রাশিয়া থেকে তেল হোক, মালয়েশিয়া থেকে তেল হোক, যেখান থেকেই হোক, তেল আমদানিটা হলো সবচেয়ে জরুরি ছিল। সেটা না করে এই সিলিং দিয়ে তো লাভ নেই রে ভাই। সিলিং তো এটা তো মানে জ্বালানি মন্ত্রী তো বলছেই যে মার্চ পর্যন্ত থাকবে, এর বেশি থাকবে না। তো মার্চের পরে তখন কি করবেন যদি ইমিডিয়েটলি তেল আমদানির চেষ্টা না করা হয়? ভারত কিন্তু রাশিয়া থেকে তেল আনার অনুমতিও পেয়েছে বা আনা শুরু করেছে, তখন আমাদেরকেও তো সেই পথে যেতে হবে। সেটা না গিয়ে এই সিলিং টিলিং দিয়ে কিচ্ছু হবে না রে ভাই। এখন আপনি যদি বলি যে না খাবারে তো খুব ক্রাইসিস হবে, আপনি আধ বেলা করে খাবেন, আধ পেটা করে খাবেন, এভাবে কি খাওয়া হয়? সেটা হবে না। সংযমের কথাও তো বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী যে সংযম করে চলতে হবে আমাদের। সংযম করে চলবে, যেটা ডিজার্টসে তেল উড়াতো সেটা না হয় না উড়া, কিন্তু যেটা নিত্য প্রয়োজনীয় একেবারেই না হলে নয়, সেই খরচটা তো করতেই হবে তেল। জি, এবং আজিজ ভাই আসলে সংযমের প্রশ্ন এসেছে। আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী নিজে তার রুমের লাইট অর্ধেক করে দিয়েছেন, মন্ত্রীরা করেছেন, এবং তারা দেশবাসীকেও আহ্বান জানিয়েছেন যে আপনারা একটু কম খরচ করুন বা সংযমী হন। এই যে সংযমের বার্তা, রমজান মাস সরকারের একটি আহ্বান, এবং এক্ষেত্রে জনগণের কি করা উচিত বা জনগণ কতটুকু সাড়া দিয়েছে? রমজানের মাসে, রমজান মানেই তো সংযম। প্রধানমন্ত্রী ধরেন সংযমের আহ্বান জানিয়েছে, এটা ঠিকই আছে, কিন্তু মন্ত্রী কয়জন? 59 জন। 59 জন সংযম করলে তো দেশের ক্রাইসিস যাবে না। হ্যাঁ, জনগণ এটা ঠিক, অকারণের জন্য গাড়ি না চালায়, অকারণের জন্য তেল না পোড়ায়, এগুলো আমাদের তো যতই বলেন না কেন, মার্চ পর্যন্ত বলা হয়েছে সরকারের তেলে ক্রাইসিস হবে না। মার্চের পরে যদি যুদ্ধটা চলার সম্ভাবনা বেশি। যতক্ষণ ট্রাম্প না সারেন্ডার করবে ততক্ষণ, ট্রাম্প আপনি দেখেন ভিয়েতনামে 30 বছর ফাইট করছে,
5 তারিখ ওটা আসছে না, এবং সেখানে পরাজিত হয়ে আসছে। জি, আফগানিস্তানে পরাজিত হয়ে আসছে না। এবারে ইরানে স্তরে স্তরে লিডারশিপ তৈরি করা আছে। কয়টাকে আপনার খামেনি, আলী খামেনিকে ধর্মীয় নেতা হত্যা করেছেন, তার ছেলে দায়িত্ব নিয়েছে 3 জন মিলে। সে খামেনির চাইতেও সে যুদ্ধ পরিচালনার এক্সপার্ট। হ্যাঁ, তারপরে স্তর আছে, এইভাবে স্তরে স্তরে আপনি রিজিম চেঞ্জ করতে পারবেন না তো। 1 2 হলো ধরেন 2000 ফিট উঁচু উঁচু পাহাড় আছে, উঁচু আছে, ওখান থেকে তো আপনি ভিতরে ঢুকতে পারবেন না। আপনি বোম মারে আপনি মানুষ মারতে পারবেন, তারা তো মৃত্যুর জন্য রেডি। আগে তো ওই দেশ, তো আমি ওই দেশে গেছি, তো শিয়া অধ্যুষিত দেশ, শিয়া হলো মেজর, হ্যাঁ, কিন্তু সুন্নিও আছে, সুন্নি 2টা আছে। আগের রাজার ছেলে আছে লন্ডনে, সে আবার হুমকি দিচ্ছে, তার কোনো সাপোর্ট নাই। কারণ যখন এই যে বোম মেরে শিশু হত্যা করেছে, এখন সব গ্রুপে এক হয়ে গেছে, শিয়া সুন্নি প্রকারভেদ নাই, সব আগে দেশ বাঁচাও, আগে ভূখণ্ড বাঁচাও, জনগণ বাঁচাও, সব এক হয়ে গেছে। কি করবে মানুষ মারে, তো ওরা তো মরার জন্য প্রস্তুত, কিন্তু ওরা ভূখণ্ড আমেরিকার মতো, আমেরিকা নরিগার মতো তুলে নিয়ে যাবে, মাদুরের মতো তুলে নিয়ে যাবে, সেটা হচ্ছে দেবে, মারো, এখানে মারো, তোরা ছাড়বে না।